ভিতরে বস, এখানে বস। বাবা, নিখিল চলে এসছে। ওই দেখো ওরা এসে গেছে। এই দাঁড়া, ঢুকে পড়ছিস কেন? দেখেছো কত শেখাবো বলো তো তোমার ছেলেকে, ঢুকে পড়ছে। বরণ করবো না? রাধা তুই কি রে, শ্যামা নিখিল এসে গেছে, তুই যাবি না একবার? জানি তো চলে এসেছে। বাবা, দেখা আবার করবো না? দেখা তো নিশ্চয়ই করব। তোমার আদরে দিদি ভাইয়ের ছোট ছেলে এবং তার বউ বাড়ি ফিরে এসেছে, তাকে বরণ ডালা সাজিয়ে বরণ করবে, সেটা আবার দেখবো না? কি করছো? কি হচ্ছে নাকি? হ্যাঁ, টিপিয়ে টিপিয়ে কথা বলা। একটা কথা বলা মাই, যা করছিস সবটা কিন্তু আমাকে বলতে হবে। আমার কাছ থেকে কিছু লুকোস না রাধা, প্লিজ আমাকে বল। তুই তুই কোনো কাণ্ড ঘটাচ্ছিস না তোমার? মাম্মা, এত চিন্তা করছো কেন তুমি? কুল। আরে বাবা, ও তোমার ফ্রেন্ড হয়। আমার গল্প করতে ইচ্ছা হচ্ছিল, তাই ওকে বাড়িতে ডেকে নিয়েছি। কি আবার করবো? আমি কিচ্ছু করছি না। সুইট মাম্মা। ঠিক বলছিস? একদম ঠিক বলছি। আমি আগে বরং বলছিলাম, আর এখন একদম পারফেক্ট। অলরাইট। চল যাই। বড় বৌমা, বরণ ডালা নিয়ে এসে ঢুকে পড়বে। এই শেখানো যায় না একে। কি অশোক আর মেজ বৌমা কোথায়? এই অরুণ, হ্যাঁ অশোক আর মেজ বৌমা কোথায়? ডাক ওদের। হ্যাঁ, ডাকছি ডাকছি। অশোক, শ্যামার নিখিল চলে এসছে, আয়। ওষুধটা খেয়ে একটু বেটার ফিল করছো? হ্যাঁ, একটু বেটার ফিল করছি। থ্যাংক ইউ ওষুধটা দেওয়ার জন্য। ঠিক আছে, শোনো অশোক, ওখানে সবাই রয়েছে, গিয়ে কিন্তু ভুলভাল কিছু বলে ফেলো না। একটু চুপচাপ থাকার চেষ্টা করো, কেমন? চল। ওদের বিয়ের দিন আমি বরণ ডালায় রাখা প্রদীপটা ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছিলাম। সেই প্রায়শ্চিত্ত করতে আমি আজ নিজের হাতে ওই বরণ ডালার প্রদীপ জ্বালাতে চাই, ওদের বরণ করব বলে। সেদিন নিভে যাওয়া প্রদীপটা আমি জ্বালিয়েছিলাম সুজাতা। আজকে এই প্রদীপটা জ্বালানোর দায়িত্ব আমি তোমাকে দিলাম। নাও, জ্বালো।
প্রিয়াঙ্কা কোথায়? এমনি কে? মানি না আমার বৌমা, মানি না। আয় একটা কথা সবাই শুনে রাখো, নিখিলের স্ত্রী হিসেবে আমি কোনো গায়িকাকে কোনোদিন মেনে নিতে পারবো না। তাই এই মেয়ে এই বাড়িতে থাকবে না। আয় চল, আয় নিজের বাড়িতে আয়। টোটো দাদা কেমন আছো তোমরা? ভালো, কিন্তু তুমি এতদিন ছিলে না, আমাদের খুব কষ্ট হচ্ছিল। তুমি কোথায় গেছিলে ছোট গাম্মা? আমরা তোমাকে খুব মিস করছিলাম ছোট গাম্মা। তুমি না থাকলে আমাদের কেউ গল্প শোনায় না। এই তো এবার আমি চলে এসেছি, কাল থেকে আমি আবার তোমাদেরকে গল্প শোনাবো। দেখ না তোর বাবার কাণ্ড দেখ, তোরা আসবি বলে সেই থেকে এখানে বসে আছে। কতবার বললাম ওপরে গিয়ে বিশ্রাম নাও, কিছুতেই শুনলো না। বাবা, এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। আজকেই তুমি হসপিটাল থেকে ফিরলে আর কনস্ট্যান্টলি এখানে বসেছিলে। নট ডান বাবা, জাস্ট নট ডান। আজ অন্তত আমাকে এত ধমক দিস না। দেখ আমরা সবাই মিলে কত ভালো আছি, বাড়িটা আবার আগের মতো গম গম করছে। আমার রোগ তো অর্ধেক এমনিতেই সেরে যাবে রে। প্লিজ আমাকে এখানে থাকতে দে। বাবা, তোমার খালি ছেলে মানুষই। না রে না, ছেলে মানুষই নয় রে নিখিল, এইটাই জীবন। যে কটা দিন আমি হাসপাতালে পড়েছিলাম, একা একা ওষুধ খাচ্ছিলাম, সে কদিন আমি বুঝতে পেরেছি যে জীবনে একা একা বেঁচে থাকাটা কতটা কষ্টের। আজ দেখ এই পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমার সব রোগ যেন এমনি সেরে যাচ্ছে রে। আমার কাছে এই পরিবারটাই সব থেকে দামি। আমি জানি হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি পরিবারের প্রত্যেকটা মানুষও সমান হয় না। অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়, আবার সেটা মিটেও যায় যদি ভালোবাসা থাকে। তার জন্য কিছু স্বার্থ ত্যাগ করতে হয়, অপরের মন বুঝতে হয়। সেই আমি আর মন বুঝতে পারলাম কই? এখন এই ভরা হাটে আমার নামে এক গাদা অভিযোগ করবে তো করো না গো না সুজাতা, আজ আমার তোমার জন্য গর্ব হচ্ছে, আর গর্ব হচ্ছে ওই গ্রামের মেয়েটার জন্য। আমি বুঝতে পারছি এই পরিবারে কেউ যদি তোমার জায়গা নিতে পারে তাহলে সে ওই শ্যামা, আর কেউ না।
আমি মেজ বৌমার উপরে ভরসা করেছিলাম, কিন্তু মেজ বৌমা আমার সে ভরসার মর্যাদা দেয়নি। এমন কিছু সিদ্ধান্ত মেজ বৌমা নিয়েছে যেটা আমার ভালো লাগেনি। আমি বুঝতে পেরেছি যে মেজ বৌমার বিবেচনা বোধের অভাব রয়েছে, আর বড় বৌমা তো সহজ সরল সাদাসিধে মানুষ, এই পরিবারের শক্ত হাতে হাল কোনোদিনও ধরতে পারবে না। কিন্তু তাই বলে ভেবো না যে আমি বড় বৌমাকে মেজ বৌমাকে ভালোবাসি না। ওদের ভালো মন্দ মিশিয়েই ওদের দুজনকে আমি ভালোবাসি, কিন্তু আমার মনে হয় এই সংসারের দায়িত্ব একমাত্র শ্যামাই নিতে পারবে। যতই ঝড় উঠুক, এই পরিবারের নৌকোটাকে ও কোনোদিন ডুবতে দেবে না। তোমার কথাগুলো যে আমারও মনের কথা গো, তাই তুমি যখন আজ এই কথাগুলো বলেই ফেললে, তখন আমিও বলি যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আবার কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? খুবই কঠিন ছিল সেই সিদ্ধান্ত নেওয়াটা। সুজাতা, তুমি আর যা খুশি সিদ্ধান্ত নাও, কিন্তু দয়া করে ছোট বৌমার গান বাজনাটা বন্ধ করে দিতে বলো না। গানই ওর জীবন, ভবিষ্যতে গানই হবে সবচেয়ে বড় পরিচয় ওর। অনেক নাম হবে ওর, সবাই বলবে বসন্ত চৌধুরীর ছেলের বউ একজন অসাধারণ শিল্পী। একবার ভাবো তো, তাতে আমাদের কতটা নাম হবে। আমি জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছি একজন সফল বিজনেসম্যান হিসেবে, কিন্তু আজকে আমি বৌমার সাফল্যে শ্বশুর হিসেবে ইন্টারভিউ দিতে চাই। সেই অধিকারটা তুমি আমার থেকে কেড়ে নিও না। আমি কিছু বলবার আগে তুমি এত ভাবতে বসছো কেন বলো তো? দাঁড়াও। এই মেয়ের কথা যত গভীরভাবে আমি ভেবেছি, ঠিক তোমারই মতো আমারও গর্বে বুকটা ভরে গেছে। এই মেয়ে গান গেয়ে একদিন অনেক বড় হবে, লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করবে, আর আমার আশীর্বাদ তো রইলই। তবে তুমি ওই কথাটা বলছিলে না যে ওর মতন করে সংসারের হাল কেউ ধরতে পারবে না, ঠিক ওই কথাটাতেই আমার দ্বন্দ্ব ছিল। কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমার গভীর বিশ্বাস জন্মেছে যে আমার পরে যদি এই সংসারের হাল কেউ ধরতে পারবে তা ওই শ্যামা। আর তার জন্যই এই সংসারের দায়িত্ব আজ থেকে তোর। বাইরের দুনিয়াটাকে যেমন জয় করবি, সংসারের দুনিয়াটাকেও তো জয় করতে হবে। এখন থেকে যে সংসারের সমস্ত খুঁটিনাটির দায়িত্ব তোর, না একা সামলাতে হবে না, বড় বৌমা আর মেজ বৌমা কাঁধে কাঁধ মিলিয়ে তোকে সাহায্য করবে। কিন্তু চাবিটা থাকবে তোর দায়িত্বে, সাবধানে রাখবি। আমি জানি মেজ বৌমা,
শ্যামার হাতে চাবি তুলে দিচ্ছি বলে তোমার খুব অভিমান হচ্ছে, তাই তো? কিন্তু একটা কথা তো মানবে, সুযোগ আমি তোমাকেও কম কিছু দিইনি। কিন্তু ঘরে হোক বা বাইরে কোথাও যে তুমি সফল হতে পারোনি মেজো বৌমা, আর সেটা আমার দেখা হয়ে গেছে। না, অফিসেও তো কাজ করতে গিয়েছিলে, কিন্তু সেখানেও তো কোনো ভালো প্রভাব বিস্তার করতে পারোনি। আর ঘরের কাজের কথা সেটা না হয় ছেড়েই দিলাম, আমি বা বড় বৌমা কেউই তো তোমাকে কাজে হাত লাগাতে দিতাম না। না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তাই জন্যই আমি একটা কথা বলবো, খুব মন দিয়ে শোনো। অফিস, আদালত, বাড়ি, সংসার সমস্ত কিছু ভুলে যাও। একজন আদর্শ স্ত্রী হয়ে ওঠো আগে। সুজাতা, তোমাকে আমি চিনতাম। জহুরির চোখ কখনো ভুল করতে পারে না। সেদিন রেগে তোমাকে অনেক কথা বলেছিলাম, কিন্তু আমি ভুল। তুমি আজ আবার প্রমাণ করলে। তারপর যখন সংসারটা কি সেটা বুঝবে, তার দায়িত্ব কতটা সেটা জানবে, তখন সেই যোগ্যতা অর্জন করবে। এখন থাক। হ্যাঁ, আরেকটা কথা তো তোমায় না বলে পারছি না। তোমার জন্য এই সংসারে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। তার জন্য যদি আমি তোমাকে শাস্তিও দিই, আমার তো মনে হয় না কারুর কোনো আপত্তি থাকবে। কিন্তু না, আমি তোমাকে শাস্তি দেব না। কারণ কেন জানো? আমি তোমাকে খুব ভালোবাসি। তাই বলবো যে সংসারের কাজে হাত লাগাও, মন দিয়ে সংসারটা করো। শ্যামা, বড় বৌমা তোমাকে প্রাণপণে সাহায্য করবে একজন আদর্শ ঘরণী হয়ে ওঠার জন্য। তারপর যদি কখনো মনে হয় যে বাইরে কাজ করবে, তখন না হয় আমি অনুমতি দেব। আগে ঘর সামলাতে না শিখলে জগৎ কি করে সামলাবে শুনি? এইভাবে আমাকে সকলের সামনে অপমান করলে মা, ছোট করলে, যাচ্ছে তাই বললে, ঘুরিয়ে প্রমাণ করে দিলে যে আমি অযোগ্য। বেশ, আমিও ছাড়ব না। এই চৌধুরী পরিবারকে আমি পায়ের তলায় এনে রাখবো, আর তোমাকেও ভিক্ষে করিয়ে ছাড়বো সুজাতা চৌধুরী। আমার একটা কথা বলার আছে মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না মা। কি? এই দায়িত্ব মানতে পারবি না কেন? আমার সিদ্ধান্তে কি কোনো ভুল ছিল নাকি? আমি কিন্তু অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি শ্যামা। মা, তুমি আমার কথায় খারাপ কিছু মনে করো না। দেখো, এ বাড়িতে বড় দিদি, মেজ দিদি আমার থেকে অনেক বড়। তাছাড়া শিক্ষায়, বিদ্যে বুদ্ধিতে মেজ দিদি কত এগিয়ে আছে। তাই মা, এই সংসারের চাবি যদি তুমি সত্যি কারোর হাতে তুলে দিতে চাও, তাহলে আমার মনে হয় যে সেই যোগ্য মানুষটা মেজ দিদি। তাই না বলো মা? আমার তো তাই মনে হয় মা। ছোট বৌমা, তুমি অত্যন্ত ভালো একজন মানুষ। তোমার মনের মধ্যে কোনো জটিলতা নেই, তাই তুমি এ কথাটা বলতে পারলে। কিন্তু ভেবে দেখো তো,
মেজ বৌমা কি দায়িত্ব নিতে সক্ষম? তোমার মা যেটা বলেছেন সেটাই ঠিক। মেজ বৌমা আগে এ বাড়ির ভালো বউ হয়ে উঠুক, তারপরে ও বাইরে গিয়ে অফিস করবে, নাচ করবে, গান করবে, যা খুশি করুক। আমাদের বাড়ির বৌমাদের তো আমরা বেঁধে রাখতে চাই না। তোমাদেরকে পরাধীন করে রাখার পক্ষপাতে আমি নই, তোমার মাও নয়। নেহাত ওই নিখিলের ভাড়ার ব্যাপারটা ছিল তাই, তা না হলে তোমার মা অনেকদিন আগেই তোমাকে মেনে নিত। তাই এসব ছেলে মানুষই না করে আমার মনে হয় তুমিই দায়িত্বটা নাও। মেজ বৌমা এর যোগ্য নয়। বাবা ঠিকই বলেছে শ্যামা, আপনি আমার স্ত্রী, তাই আমি এখানে কিছু বলবো না। শুধু এটাই বলতে চাই, মা যেটা করছে জেনে বুঝে করছে। মায়ের সিদ্ধান্ত নিয়ে আমার কিছু বলার নেই। আমি শুধু এটাই বলতে পারি, মেজ বৌদি এই চাবিটা পাওয়ার যোগ্য নয়।